অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগ দিতে রাতে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন। তিনি স্থানীয় সময় ২২ সেপ্টেম্বর নিউ ইয়র্কে পৌঁছাবেন এবং ২৬ সেপ্টেম্বর সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেবেন। সফরে প্রধান উপদেষ্টার সঙ্গে ৪ জন রাজনৈতিক নেতা আছেন। তারা হলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মাহমুদ তাহির, এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। আগামী ৩০ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির সভাপতিত্বে হাই লেভেল কনফারেন্স অন দ্য সিচুয়েশন অব রোহিঙ্গা মুসলিমস অ্যান্ড আদার মাইনরিটিস ইন মিয়ানমার শীর্ষক এক উচ্চ পর্যায়ের সভায় অংশ নেবেন ড ইউনূস। উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। সকালে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশের সিঙ্গাপুরগামী একটি ফ্লাইটে ঢাকা ছাড়েন তিনি। দলের মুখপাত্র ফারুক হাসান বলেন, নুরুল হক নূর দেশের বাইরে চিকিৎসা নিতে যাননি, দেশের চিকিৎসা ব্যবস্থায় আস্থা রেখে চিকিৎসা নিয়েছেন। তবে মেডিকেল বোর্ড জানিয়েছে তার উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেয়ার বিকল্প নেই। তিনি আরও জানান, সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসা নেবেন নূর। সময় লাগতে পারে ৪ থেকে ৬ সপ্তাহ। তিনি বলেন, নূরের ওপর হামলার দায় সরকার এড়াতে পারে না। এই ঘটনায় এখন পর্যন্ত কোনো ব্যবস্থা না নেয়ায় ক্ষোভ প্রকাশ করেন তিনি। রাজধানীতে গত রাত থেকে শুরু হওয়া অবিরাম বৃষ্টি সকালেও থামেনি। বৃষ্টির সঙ্গে ছিল বজ্রপাতও। টানা মুষলধারে হওয়া এই বৃষ্টিতে রাজধানীর অধিকাংশ রাস্তায় পানি জমেছে। ফলে সকালে যারা ঘর থেকে বের হয়েছেন তাদের পড়তে হয়েছে বিপাকে। তুমুল বৃষ্টিতে রাজধানীর মিরপুর, গ্রিন রোড, মোহাম্মদপুর, বিমানবন্দর এলাকা সহ বিভিন্ন স্থানে জলাবদ্ধতা তৈরি হয়। এতে স্কুল কলেজের শিক্ষার্থী সহ অফিসগামী মানুষকে পড়তে হয় ভোগান্তিতে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, রোববার রাত ১২টা থেকে সোমবার সকাল ৬টা পর্যন্ত ৩৪ মিলিমিটার বৃষ্টি হয়েছে রাজধানীতে। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, ঢাকা ও এর পার্শ্ববর্তী এলাকায় আজ আকাশ মেঘলা থাকবে। সারাদিন থেমে থেমে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অনির্দিষ্টকালের জন্য ক্লাস ও পরীক্ষা বন্ধের ঘোষণা দিয়েছে জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম। রোববার বিকেলে এক সভায় এ সিদ্ধান্ত নেয় সংগঠনটি। এছাড়া ফোরামের পক্ষ থেকে আজ মানববন্ধন ও প্রতিবাদ সভা কর্মসূচির ঘোষণা দেওয়া হয়েছে। গতরাত ৮টায় জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সভাপতি অধ্যাপক মোহাম্মদ আব্দুল আলিম ও সাধারণ সম্পাদক ড মোহাম্মদ আমিরুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় এ তথ্য। এতে বলা হয়, শিক্ষকদের যারা লাঞ্ছিত করেছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত হওয়া না পর্যন্ত সব ধরনের কার্যক্রম, ক্লাস, পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে। এর আগে পোষ্যকোটা স্থগিত রাখার সিদ্ধান্ত সিন্ডিকেটে বহাল রাখার প্রতিবাদে বিশ্ববিদ্যালয় কর্মকর্তা সমিতি কমপ্লিট শাটডাউনের ঘোষণা দেয়। মাদারীপুরের কালকিনিতে শেখ লুৎফর রহমান সেতুর লাইট দীর্ঘদিন ধরে অচল থাকায় চরম ভোগান্তিতে পড়েছে স্থানীয়রা। স্থানীয়দের অভিযোগ, চরম অনিয়ম ও দুর্নীতির কারণে অল্প দিনের মধ্যে তা নষ্ট হয়ে সন্ধ্যার পর থেকে নেমে এসেছে অন্ধকার। এতে রাতের বেলায় মাদকদ্রব্য সেবন, চুরি, ছিনতাই সহ ঘটছে নানা দুর্ঘটনা। কালকিনি ও ডাসার প্রতিনিধি মোহাম্মদ জিয়াউদ্দিন লিয়াকতের পাঠানো তথ্য চিত্রে বিস্তারিত জানাচ্ছেন মিফতাক আলী। মাদারীপুরের কালকিনি উপজেলার খাসিরহাট জিসি সড়কের আরিয়াল খান নদের উপর ২০১৮ সালে ৮৪ কোটি ৩৯ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত হয় ৬৮৬ মিটার দীর্ঘ শেখ লুৎফর রহমান সেতু। আলোকসজ্জার জন্য ৭৬টি সোলার বাতি স্থাপন করায় দৃষ্টিনন্দন সেতুটিতে দূর দূরান্ত থেকে আসা দর্শনার্থীদের উপচে পড়া ভিড় লেগেই থাকে। দীর্ঘদিন ধরে সংস্কার না থাকা এবং বাজেট পরবর্তী সংস্কার কাজে চরম অনিয়ম ও দুর্নীতির দরুন নিম্নমানের লাইট স্থাপনে অল্প দিনের মধ্যেই তা নষ্ট হয়ে সন্ধ্যার পর নেমে আসে অন্ধকার। ফলে চরম ভোগান্তিতে স্থানীয়রা। অভিযোগ স্থানীয় ঠিকাদারি প্রতিষ্ঠানের উপর। এখানে অনেক দূর দূরান্ত থেকে লোক আসে। দেখা যাচ্ছে যে সন্ধ্যার পরে এখানে যে লাইটগুলি আছে এগুলো মাঝে মাঝে দেখা যায় অনেক লাইট জ্বলে না। এখানে যারা লাইট লাগাইছে আপনার এখানে দুর্নীতির একটা আভাস এরকম আমরা শুনছি যে এখানে দুর্নীতি হয়েছে লাইটের ব্যাপারে। যে লাইট দেওয়ার কথা ছিল সেই লাইট দেওয়া হয় না। রাত নেমে এলেই চলে মাদকদ্রব্য সেবন, চুরি, ছিনতাই সহ নানা অপকর্ম। দুর্ঘটনার শিকার পথচারীরা। ঘটেছে ইফটিজিং, নারী হেনস্থার মতো ঘটনাও। আমরা তো ঘুরতে আসছিলাম খাসিরহাট ব্রিজে ফ্যামিলি নিয়ে। এখন এই বাতি না থাকার কারণে সমস্যা, এত রিক্সের ভিতরে থাকা কি সম্ভব? তাড়াতাড়ি চলে যেতে। বাতি না থাকার কারণে সন্ধ্যার পর দেখা যায় কিছু কিছু বখাটে ছেলে পেলে এখানে মোবাইল ছিনতাই, তারপর বিভিন্ন ধরনের দুর্ঘটনা ঘটে।
তদন্ত সাপেক্ষে অনিয়ম এবং দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বাস উপজেলা প্রশাসনের। এই বিষয়ে যদি কোনো অনিয়ম থেকে থাকে তাহলে আমরা তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। সেতু সংস্কার কাজে অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের পাশাপাশি বৈদ্যুতিক লাইট পুনঃস্থাপন করে জনসাধারণের দুর্ভোগ লাঘবে যথাযথ পদক্ষেপ গ্রহণের দাবি সচেতন মহলের। মিফতাক আলী, মাই টিভি, ঢাকা। 28 সেপ্টেম্বর থেকে শুরু হবে হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। এখন চলছে প্রতিমা তৈরির কাজ। দিনরাত ব্যস্ত সময় পার করছেন ময়মনসিংহের প্রতিমা শিল্পী এবং সাজসজ্জার কারিগররা। দশভুজা দেবী দুর্গাকে জীবন্ত রূপ দিতে নাওয়া খাওয়া ভুলে এখন দেয়া হচ্ছে রংতুলির আঁচড় ও সাজসজ্জা। তবে দক্ষ কারিগর উপযুক্ত পারিশ্রমিক না থাকায় রয়েছে শ্রমিক সংকট। প্রতিনিধি সাইফুল ইসলামের রিপোর্ট, জানাচ্ছেন শামস্তাবরির উচ্ছ্বাস। ময়মনসিংহ নগরীর 90টি পূজা মণ্ডপ সহ জেলায় 781টি পূজা মণ্ডপে প্রতিমা তৈরির কাজ চলছে পুরোদমে। চলছে শেষ মুহূর্তের রং ও তুলির কাজ। পুজোর দিন যতই ঘনিয়ে আসছে, নাও খাওয়া তুলে ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রতিমা তৈরির কারিগররা। নিপুণ হাতের ছোঁয়ায় দেবীকে বাহারি সাজে সাজাতে ব্যস্ত শিল্পীরা। তবে দক্ষ কারিগর ও উপযুক্ত পারিশ্রমিক না থাকায় রয়েছে শ্রমিক সংকট। প্রতিমা তৈরির উপকরণের দাম বাড়লেও বাড়েনি মজুরি সহ প্রতিমার মূল্য। 18টা প্রতিমা বানাইতেছি, কাজ প্রায় শেষের দিকে। এখন তো রাত্রের দিনই কাজ করতেছি, চেষ্টা করতেছি ষষ্ঠী পূজার আগেই যাতে আমরা প্রতিমাগুলি দিতে পারি। দিনের রাতে কাজ করতেছি, মাটির কাজ শেষ করে এখন রঙের কাম ধরছি। পরিশ্রমের তুলনায় আমরা ওইরকম পারিশ্রমিক পাই না। খেরের দাম, পরে বাঁশ, লাঠি, পরে সুতলি, সব কিছু দ্বিগুণ দাম। রং দাম, মানে চুল টুল সব কোনো কিছুরই মানে কম নাই, মানে মূর্তির দাম আমাদের বাড়ে নেই। শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সার্বক্ষণিক স্বেচ্ছাসেবক দল নিয়োজিত থাকবে বলে জানান এই হিন্দু সম্প্রদায়ের নেতা। পুলিশ সুপার মহোদয় আমাদেরকে কথা দিয়েছেন, ইতিমধ্যে প্রত্যেক পূজা মণ্ডপেই তারা সাদা পোশাকের নজরদারি রাখছেন। আমাদের নিজস্ব স্বেচ্ছাসেবক আছে। পূজা মণ্ডপগুলোর নিরাপত্তায় আইন শৃঙ্খলা বাহিনীর 1800 কর্মী নিয়োজিত থাকার কথা জানিয়েছে পুলিশ সুপার। সহস্রাধিক পুলিশ সদস্য ময়মনসিংহের সমগ্র জেলায় তারা ডিপ্লয় হবে, পূজা মণ্ডপের নিরাপত্তার দায়িত্বে থাকবেন। পূজা উপলক্ষে এই পর্যন্ত এখন কোনো ধরনের থ্রেট নাই। আশা করি আমরা সুন্দর এবং সুশৃঙ্খলভাবে আমরা দুর্গাপূজাটা সম্পন্ন করতে পারব। স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দদের সাথে নিয়ে নিরাপত্তা কমিটি গঠন করা হয়েছে বলে জানান জেলা প্রশাসক। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে সাথে নিয়ে আমরা সেখানে নিরাপত্তা কমিটি গঠন করেছি। প্রতিমা নির্মাণের স্থলে আমরা পর্যাপ্ত সিকিউরিটি এবং সিসিটিভি ক্যামেরার ব্যবস্থার জন্য আমরা ইতিমধ্যে নির্দেশনা দিয়েছি। শারদীয় দুর্গাপূজা উৎসব মুখর ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হবে এমনটাই সবার প্রত্যাশা। শামস্তাবরির উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক। 5 সাগরের জেলা বলা হয় দিনাজপুরকে। এর মধ্যে অন্যতম হলো মাতা সাগর, একটি বিশাল জলাধার যা তার সৌন্দর্য, প্রাকৃতিক পরিবেশ এবং ইতিহাসে অনন্য। পাহাড়ের মাঝে বিস্তৃত এই জলরাশি ছোট টিলা ও সবুজ পারিপার্শ্বিকতায় ঘেরা দর্শকদের মনমুগ্ধ করে। কিন্তু এত সম্ভাবনার জায়গা কেন পর্যটন মানচিত্রে অনুপস্থিত? প্রতিনিধি মুকুল চট্টোপাধ্যায় তথ্যচিত্র আরো জানাচ্ছেন আতিকুর রহমান দাস। মাতা সাগরের ইতিহাস প্রাচীন ও হৃদয়স্পর্শী। রাজা সুখদেবের মৃত্যুর পর তার দ্বিতীয় স্ত্রীর একমাত্র পুত্র প্রাণনাথ সিংহাসনে বসেন। 1677 থেকে 1682 সালের মধ্যে মাত্র 5 বছরের ব্যবধানে 2 ভাইয়ের মৃত্যুর পর রাজ্য পরিচালনার ভার পড়ে প্রাণনাথের উপর। 40 বছর রাজত্ব করে তিনি রাজবংশের শ্রেষ্ঠ নৃপতি হন। তার মায়ের শোক দূর করতে তিনি রাজবুটির দক্ষিণ প্রান্তে একটি দিঘি খনন করেন, যা পরবর্তীতে মাতাসাগর নামে পরিচিতি পায়। এই জলাধারের পূর্ব পারে স্থাপন করা হয় মা মনসার ঘট, যা দিনাজপুর রাজবাড়ির কাছে অবস্থিত। মাতাসাগরের দৈর্ঘ্য উত্তর দক্ষিণে প্রায় 500 মিটার, প্রস্থ 170 মিটার এবং আয়তন প্রায় 46 একর। পাড়ের উচ্চতা 25 ফুট। এটি একটি মানবসৃষ্ট জলাধার, যা তার বিশালতা ও সৌন্দর্যে স্থানীয়দের কাছে পাহাড়ের মতো মনে হয়। সকালে বা সন্ধ্যায় এখানে সূর্যোদয় সূর্যাস্তের সময় জলরাশির আলো ছায়া এবং পরিযাজী পাখির দল বেঁধে উড়ান দর্শকদের মুগ্ধ করে। শহরের কাছাকাছি অবস্থান থাকায় ছুটির দিনের দর্শনার্থীদের সমাগমও হয় উল্লেখযোগ্য। যদি এখানে কোনো রকমের রাইড হইতো তাহলে খুব ভালো হতো। যেমন সাগরে অনেকেই যায়, ওখানে রেস্টুরেন্টও আছে, যেমন এখানেও যদি হইতো তাহলে একটু ভালো হইতো। এলাকাবাসীর আশপাশের লোকজনগুলো অনেক কর্ম প্রতিষ্ঠান হবে, পর্যটন আসলে লোকজন আসলে তাদেরও একটু
আয় রুজির ব্যবস্থা হবে। সরকারিভাবে কোনো যদি সহায়তা থাকে তাহলে করে দিতে পারলে হয়তো আমাদের এলাকাটা একটু উন্নত হবে, জায়গাটা একটু ভালো পরিবেশ পাবে। তবে পর্যটন ও অবকাঠামোগত উন্নয়ন এখনও কম। সচেতন মহল বলছেন, মাতাসাগর যদি যথাযথভাবে সংস্কার করা হয় তবে এটি উত্তর বাংলার একটি প্রধান পর্যটন কেন্দ্র হিসেবে পরিচিত হতে পারবে। সরকার অনতিবিলম্বে জায়গাটি শিল্পাকারে আকর্ষণীয় করে গড়ে তুলুক এবং তাতে দিনাজপুরের ঐতিহ্য মনে করি যে আরও দীর্ঘস্থায়ী হবে এবং ইতিহাসকে সুরক্ষিত করবে। মাতাসাগর শুধু জলাধার নয়, এটি ইতিহাসের ছোঁয়া, প্রকৃতির হাসি এবং মানুষের আবেগের মিলনস্থল। নিরাপত্তা নিশ্চিত করা, বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা বজায় রাখা, পর্যটন অবকাঠামো গড়ে তোলা, এসব উদ্যোগ মাতাসাগরকে নব্যরূপে জীবন্ত করে তুলতে পারে। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। এবার গ্রাম বাংলার খবর। বগুড়ার কোষ্টি পাথরের মূল্যবান একটি মূর্তি উদ্ধার করেছে বগুড়ার র্যাব 12 সদস্যরা। এ সময় সেখান থেকে দুটি মূর্তি কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। রবিবার বিকেলে জেলার শেরপুর উপজেলার কুসুম্বি আমইন দক্ষিণ পাড়া এলাকায় একটি পুকুর পাড়ের মাছের খাদ্য মজুত রাখার মেশিন ঘর থেকে মূর্তিটি উদ্ধার করা হয়। বগুড়া র্যাব 12 কমান্ডার ফিরোজ আহমেদ জানান, গোয়েন্দা তথ্যে র্যাব জানতে পারে মূল্যবান কোষ্টি পাথর লেনদেন করবে একদল মূর্তি চোরা কারবারি। এমন সংবাদে র্যাব সেখানে অভিযান চালিয়ে মূর্তিটি উদ্ধার করে। কুষ্টিয়ার দৌলতপুরে তারেক রহমানের 21 দফার শীর্ষক আলোচনা ও আগামী দিনে নারী ক্ষমতায়নে বিএনপির ভাবনা নিয়ে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেলে দৌলতপুর গার্লস কলেজ চত্বরে অনুষ্ঠিত কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন ঢাকা মহানগর উত্তর যুবদলের আহ্বায়ক শরীফ উদ্দিন জুয়েল। দৌলতপুর উপজেলা সর্বস্তরের জনগণের ব্যানারে আয়োজিত এই সমাবেশ দৌলতপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ আলতাফ হোসেন, কুষ্টিয়া জেলা ছাত্র দলের সদস্য সচিব খন্দকার তসলিম উদ্দিন নিশাত সহ কয়েক হাজার নারী উপস্থিত ছিলেন। বিএনপি ক্ষমতায় এলে ঢাকা 18 আসনকে চাঁদাবাজ মুক্ত করা হবে বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আফাস উদ্দিন। রাজধানীর উত্তরার কাউলার এলাকাবাসীর মাঝে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় মোহাম্মদ ফাউন্ডেশনের আয়োজনে উপহার সামগ্রী বিতরণ করার সময় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিমানবন্দর থানা ছাত্রদলের প্রতিষ্ঠাতা সাংগঠনিক সম্পাদক রফিকুর রহমান ভূঁইয়ার সভাপতিত্বে ও থানা ছাত্রদলের সাবেক সহসভাপতি মরিদুর রহমান আনামের সঞ্চালনায় আর অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মাসুম বিল্লাহ, মোবারক হোসেন, জাকিয়া সুলতানা পান্নার সহ ঢাকা 18 আসনের বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। টাঙ্গাইলের নাগরপুরে প্রতিটি দুর্গা মন্দিরে শতভাগ নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা বাস্তবায়ন ও মন্দিরের সার্বক্ষণিক নিরাপত্তা ব্যবস্থা জোরদারের লক্ষ্যে আইপি ক্যামেরা বিতরণ করা হয়েছে। গতকাল কেন্দ্রীয় কালীবাড়ি প্রাঙ্গণে পূজা মণ্ডপ ফ্রন্ট উপজেলা শাখার আয়োজনে আইপি ক্যামেরা বিতরণ করা হয়। পূজা উদযাপন ফ্রন্ট শাখার আহ্বায়ক শিবশঙ্কর সাহার সভাপতিত্বে ও সদস্য সচিব ঝুটন কুমার সাহার সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন নাগরপুর উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম এস সালাম। প্রধান পৃষ্ঠপোষকতায় রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সহসভাপতি আতিকুর রহমান আতিক। আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ হাবিবুর রহমান হবি। মানিকগঞ্জের ঘিওরে ফ্রি হেলথ ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। গতকাল দিনব্যাপী উপজেলার সদর ঈদগাহ মাঠে এই ক্যাম্পে উপজেলার প্রায় 2000 লোক চিকিৎসা সেবা নিয়েছে। চিকিৎসা সেবায় নিয়েছেন মেডিসিন, কার্ডিওলজি, গাইনি, অর্থোপেডিক ইত্যাদি রোগীরা। ডাক্তার আবু বকর সিদ্দিক নিজেই সেবায় প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামাতে ইসলামিয়ার ঘিওর উপজেলার আমির মোহাম্মদ জহিরুল ইসলাম, সেক্রেটারি মোহাম্মদ নুরুল ইসলাম, মোহাম্মদ আবুল কাশেম আনসারী সহ আরও অনেকেই।